আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি কথা? ধর কোনোভাবে যদি আমি ধরা পড়ে যাই তবে তুই আমাকে রেখেই পালিয়ে আসবি, সব প্রমাণ সহ। আমার যা হয় হোক, তুই নিরাপদে চলে আসবি। ইলো থমকালো, চমকিত নজরে আমার দিকে তাকালো, থমথমে গলায় বলল, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে তোর কাছে স্বার্থপর মনে হয়? পূর্ণ, মরলে দুজন একসাথে মরবো, আর বাঁচলে একসাথে, কিন্তু তোকে বিপদে রেখে আমি যেতে পারবো না, সরি। আমি খানিকটা রেগে বললাম, ইলো বোঝার চেষ্টা কর, এটা পাগলামোর সময় নয়। আমি না পারলে তোকে যে পারতেই হবে। না বললাম না? পরেরটা পরে দেখা যাবে, এখন সাবধানে বাইক চালা তুই। বুঝলাম মেয়েটাকে বুঝিয়ে কাজ নেই, সে যা বলবে তাই করবে, তাই আর বেশি কথা বললাম না। কাশিমপুর আমাদের শহর থেকে বেশি একটা দূর নয়, এই মাইল 4-5। আমাদের পৌঁছতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমি ইলু বর্তমানে দাঁড়িয়ে আছি ওই জঙ্গলের মাঝে। কোন দিকে যাব ঠিক বুঝতেই পারছি না। হঠাৎ মনে হলো বাঁদিকে দূরে কোথাও একটু আলোর রেশ দেখা যাচ্ছে, তাই আমি আর ইলু সেদিকেই এগুলাম। কিছু দূর এগোতেই দেখলাম বেশ কিছু লোক একটা কাঠের তৈরি বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে। আমি আর ইলু লোকগুলোর ছবি তুলে নিলাম। ইলু আমার কানের কাছে এসে ফিস করে বলল, কিরে পূর্ণ, ভেতরে ঢুকবি কি করে? পেছন দিক দিয়ে। আমার কথা শুনে ইলু ভ্রু কুঁচকে বলল, মানে? মানে হলো এখন আমরা ঠিক বাড়িটার পেছন দিকে যাব। তারপর? আমি ব্যাগ থেকে একটা ছোট বোম টাইপ কিছু একটা বের করে বললাম, তারপর এটা ঢিল দিয়ে সামনের দিকে ফেলবো। তখন আওয়াজে সবাই যখন সামনের দিকে যাবে আমি ভেতরে ঢুকবো, বুঝলি? বাট ইলু, আমারটা কেমন জানি লাগছে, আমরা কি পারবো? আমি ওর সামনের দিকে তাকিয়ে বললাম, তোকে কে ভেতরে যেতে বললো? যাবো তো আমি, আর তুই এভাবেই এখানে লুকিয়ে থাকবি। আমি যা প্রমাণ জোগাড় করবো সাথে সাথে তোর ফোনে আর আমার ল্যাপটপে চলে আসবে। মানে কি তুই একা যাবে? মানে আমিও যাব? না ইলু, তুই এখানেই থাকবি, আমার কসম লাগে 1 পাও নড়বি না তুই। বলেই আমি আর ইলু বাড়িটার পেছন দিকে এসে সামনের দিকে বোমার পিনটা খুলে তা ছুঁড়ে মারি, আর প্রচন্ড শব্দে তা বিস্ফোরিত হয়। আমি পেছন দিকের যত লোক ছিল সব দৌড়ে সামনের দিকে চলে যায় কিসের আওয়াজ সেটা দেখার জন্য। এই সুযোগে আমি বাড়ির পেছনের দিকে একটা ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাই। যদিও পেছন থেকে ইলু হাত ধরে রেখেছিল, তারপর হাত ঝাড়া দিয়ে ফেলে চলে এলাম আমি। এছাড়া যে আর কোনো উপায় ছিল না। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ অনেকগুলো মশাল জ্বালানো, একটা ঘর থেকে বেশ অনেক মানুষের আওয়াজ আসছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে, ক্যামেরা সেট করে এক ফাঁক দিয়ে বেশ অনেকগুলো ভিডিও করলাম আর ছবিও তুলে দিলাম। শাফিন মিয়াজির লোকটা থেকে টাকা নিচ্ছে, তাদের কথাবার্তা, দাম দর সবকিছু প্রমাণ জোগাড় করলাম। যা পেয়েছি তাতেই হয়ে যাবে, এর থেকে বড় প্রমাণ আর দরকার নেই। ক্যামেরা ঠিক করে পেছনে ঘুরে আসতে যাব, অমনি আমার ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায়, যার তাল সামলাতে না পেরে সাথে আমিও পড়ে যাই। শব্দ শুনে ভেতর থেকে শাফিন মিয়াজি সহ সবাই চলে এলো। আমি পালাতে গিয়েও পারলাম না, সবাই এসে ঘিরে ধরলো আমায়। আমার জন্য নিঃশ্বাসটা আটকে আসছে। আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সামনে শাফিন মিয়াজি বসা। তুই কে হে মাইয়া? এত সাহস তোর? এই ডেরার ভিতরে ঢুকলি কি বা কইরা? মানতে হইব তোর বুদ্ধি আছে। শাফিন মিয়াজি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে উঠে এক টানে আমার মুখের মাস্কটা খুলে ফেললো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হায় হায়, তুই মাইয়া আমগো নতুন মন্ত্রী সাহেবের সাংবাদিক বোর্ড আনা? এত দেখি মেঘনা চাইতে জল। আমি শব্দ করে হেসে দিলাম। শাফিন মিয়াজি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, মরা শুকে পাগল টাগল হইয়া গেলি নাকি মাইয়া? হাসতাছোস কেন? হাসছি না, ভাবছি। কি ভাবতাছোস? ভাবছি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তুই শাফিন মিয়াজিরও একই দশা হবে, এই আর কি। তুই মেয়ে কি আমারে ভয় দেখাইতাছোস? আমি শব্দ করে হেসে উঠলাম। তুই কি ভয় পাচ্ছিস? এই মা, কি কথা এসব? ভয় পাচ্ছিস কেন? শাফিন মিয়াজি আমতা আমতা করে বলল। কোথায় ভয় পাচ্ছি? বলেই উঠে একজন লোককে বলল, ওই কালু আমার হাড্ডি কোপানো ছুরিটা নিয়ে আয় তো, আজ এটা আমরা ছিলাম আমি। আমার সাথে লাগতে আসার ফল ভোগ করবি মেয়ে তুই। কালু বলে লোকটা একটা ধারালো ছুরি এনে দিল শাফিন মিয়াজির হাতে। শাফিন মিয়াজি এক পলক ছুরির দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। আমি চোখ বন্ধ করে নিলাম। চোখের সামনে ভেসে উঠলো মন্ত্রী সাহেবের মুখ। হয়তো আর কখনোই দেখা হবে না আমাদের। বিড়বিড় করে বলতে লাগলাম, আপনাকে বলা হলো না সেই কথাটা, যেটা নিজে উপলব্ধি করতে পারছি হয়তো। আর কখনো বলা হবে না আপনাকে। ভালোবাসি মন্ত্রী সাহেব, খুব বেশি ভালোবাসি। আমি যা লিখতে পারি না তার সমান আপনাকে ভালোবাসি। বেশ অনেকক্ষণ হয়ে গেল, সামনে কোনো আওয়াজ পাচ্ছি না।
চোখ বন্ধ করে বসে মনে মনে আল্লাহর নাম নিচ্ছি, আর চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মন্ত্রী সাহেবের হাস্যোজ্জ্বল মুখখানি। এবার ভীষণ সন্দেহ হলো, প্রায় মিনিট 4 থেকে 5 হয়ে গেল, এখনো কোনো শব্দ পাচ্ছি না। পিটপিট করে চোখ খুললাম, কিন্তু সামনে যা দেখলাম আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল। টাসকে খেয়ে গেলাম সামনের মানুষটার দিকে তাকিয়ে। ভূত দেখার মতো চমকে উঠলাম, খানিকটা ভয়ও লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, এই লোক এখানে কেন, কি করে ঢুকলো এখানে? আমার মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না, কথাগুলো যেন গলায় দলা পাকিয়ে আসছে আর গলাতেই থেমে যাচ্ছে, মুখ পর্যন্ত আর আসছে না। বহু কষ্টে আমতামতা করে পড়লাম, আপনি? আমার সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছেন মন্ত্রী তাহরিম তালুকদার। আমি যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি ভয় পাচ্ছি এখন। ওনার এমন দৃষ্টির সাথে আমি পরিচিত নই। তার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে ইলু। একবার আমার দিকে তাকাচ্ছে তো আরেকবার মন্ত্রী সাহেবের দিকে। দূরে চেয়ারে বসে রুদ্র ভাইয়া মোবাইল ঘাটছে। আপনি কখন এলেন? উনি কোনো কথাই বলছেন না, কেবল আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। হঠাৎ উনি চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে বললেন, ইলমি, তুমি একটু বাইরে যাও, তোমার বান্ধবীর সাথে আমার কথা আছে। ইলু যেতে না চাইলেও রুদ্র ভাইয়া ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। ইলমি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি মাথা নাড়িয়ে ইশারা করলাম ওকে না যেতে। ও কি সুন্দর আমাকে অল দ্য বেস্ট জানিয়ে চলে গেল বাইরে। আমি বিড়বিড় করে বললাম, মীর জাফরের ফিমেল ভার্সন। উনি আমার দিকে তাকালো এবার। আমার হাত পা তখনও বাঁধা। উনি কিছু করলেও আমি কিছু করতে পারবো না। উনি আমার দিকে খানিকটা এগিয়ে আসলো। ওনার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বুঝলাম মারাত্মক লেভেলে রেগে আছেন উনি। উনি এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মারলেন। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার গালটা চিনচিন করে উঠলো। ব্যথা পেয়েছি অনেক। উনি আরেক হাত ওঠাতেই আমার চোখ বন্ধ করে নিলাম, কিন্তু গালে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ পেয়ে ফট করে চোখ খুলে তাকালাম। কি করছেন উনি? কিস। উনি যেই গালে থাপ্পড় দিয়েছেন সেই ঠিক একই গালে কিস করলেন। আমি গালের ব্যথার কথা ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি ঝুঁকে আমার হাতের বাঁধন খুলে দিল, তারপর সোজা টান দিয়ে দাঁড় করিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসলেন। কিন্তু হেঁটে তো রাস্তা পর্যন্ত যেতে হবে, তাই ফট করে আমায় কোলে তুলে নিয়ে হাতটা লাগালেন। রাস্তার কাছে এসে গাড়ির সামনে আমায় নামিয়ে ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে নিজে চালাতে শুরু করলেন। আমি অতটা সময় ঘোরের মধ্যেই কাটিয়ে দিলাম। গাড়ি চালানোর শব্দে আমার রেশ পুরোটা কেটে গেল। এতক্ষণ কি হলো কিছুই বুঝলাম না। আমি লাফ দিয়ে সোজা হয়ে বসলাম। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? উনি সামনের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, জমের বাড়ি। না না, এখন কারো বাড়ি টাড়ি যাবো না, আমার প্রমাণগুলো অফিসে জমা দেওয়া লাগবে। উনি খুব জোরে ব্রেক করে আমার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় কি আরেকটা খেতে চান মিসেস মিফতাহুল পূর্ণা? আমি হাত দুটো অটোমেটিক 2 গালে চলে গেল আমার। আমি মাথা নাড়িয়ে না বললাম। খেতে না চাইলে চুপচাপ বাসায় চলো। বড্ড বেশি সাহস বেড়ে গেছে তোমার। তোমার সাহস আমি ছোটাচ্ছি। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ সিটে হেলান দিলাম। খুব বেশি রাত হয়ে গেছে, এইদিকে সারাদিনের ব্যস্ততায় বড্ড বেশি ঘুম পাচ্ছে, তাই কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আপনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসলেন কেন রুদ্র ভাইয়া? তাহরিম ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো পূর্ণার দিকে। পূর্ণা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ওর মাথাটা নিচের কাঁধের উপর নিল। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটা কিস দিয়ে সামনে তাকিয়ে ড্রাইভে মন দিল। তখনকার দৃশ্য মনে হতেই তাহরিমের শরীর কাঁটা দিয়ে উঠছে। আর একটু দেরি করলেই হয়তো তার পূর্ণাকে সে জীবিত পেত না। কি করে থাকতো সে তার পূর্ণা ছাড়া? এই পূর্ণা ছাড়া তো সে অসম্পূর্ণ। তাহরিম প্রায় শতাধিক পুলিশ নিয়ে একেবারে ভেতরে ঢুকেছিল। সে আর লোকেশন তাকে ইলু দিয়েছে। বাইক দিয়ে পূর্ণার সাথে আসতে আসতেই সে তাহরিমকে মেসেজ করেছিল। পুলিশ সবাইকে নিয়ে সন্তর্পণে বেরিয়ে গিয়েছিল আর তাহরিম পূর্ণার সামনে বসেছিল। থাপ্পড়টা পূর্ণার প্রাপ্য ছিল। সব কাজে এমন মাতব্বারি ভালো না, মেয়েটা তা বুঝতেই চায় না। রুদ্র গাড়িতে বসে সিট বেল্ট লাগাচ্ছিল। ইলুর কথা শুনে সে তার দিকে তাকালো। তো কি ওরা স্বামী স্ত্রীর মধ্যে তুমি কাবাব মে হাড্ডি হতে চেয়েছিলে নাকি? ইলু নাক কুচকে বলল, কাবাব মে হাড্ডি হতে যাব কেন? তারিম ভাই যদি এখন ওকে কিছু করে বসে তাহলে? রুদ্র ইলমির দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কেউ তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমাকে সব সময় খুশি দেখতে পছন্দ করবে। আর তাহরিম তো পূর্ণাকে প্রচন্ড ভালোবাসে, তাই ওকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, বুঝলে? ইলমি ছোট করে উত্তর দিল। রুদ্র কিছু একটা ভেবে বলল, ওয়েট এ সেকেন্ড, তুমি আমাকে ভাইয়া বললে কেন? আমি কি তোমার ভাইয়া হই? ইলু ভুরু কুচকে রুদ্রের দিকে তাকালো। তো মানে আমি কি তোমার ভাইয়া?
আপনি তো পূর্ণর ভাসুর, আই মিন ভাইয়া। আর পূর্ণা আমার ফ্রেন্ড, মানে বোন। তার মানে বোনের ভাই মানে তো আমারও ভাই, ঠিক না? ইলুর কথা শুনে রুদ্র বিড়বিড় করে বলল। হোয়াট এ লজিক। ইলু খানিকটা এগিয়ে এসে বলল। কিছু ভুল বললাম ভাইয়া? রুদ্রের ইচ্ছে করছিল ইলুকে ঘুরিয়ে একটা থাপ্পড় দিয়ে বলতে, আমি তোর ভাইয়া না, জামাই হই, জামাই। জামাই ডাক। কিন্তু মুখ দিয়ে বের করলো না। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল। ভুল বলবে কেন? তোমার লজিক কি ভুল হতে পারে নাকি? ইলু দাঁত কেলিয়ে হেসে বলল। এক্স্যাক্টলি তাই। বলে ইলু বাইরের দিকে তাকিয়ে রুদ্রের আড়ালে মুখ টিপে হাসল। মনে মনে বলল, দেখি কতদিন আপনি নিজের মনের কথা মনে চেপে রাখতে পারেন। আমিও ইলমি, কি করে মনের কথা বের করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। রুদ্রকে আরো জ্বালানোর জন্য ইলু হঠাৎ রুদ্রকে ডেকে উঠল। ভাইয়া। রুদ্র ইলুর দিকে ভুরু কুচকে তাকালো, যা থেকে ইলু ইনোসেন্ট ফেস করে বলল। এভাবে তাকাচ্ছেন কেন ভাইয়া? ভাইয়া, আমি কি কিছু ভুল করেছি ভাইয়া? ভাইয়া, আপনি কি কিছু বলবেন ভাইয়া? রুদ্র ইলুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। এই 2 লাইনে 5 বার ভাইয়া ডেকেছো তুমি? তোমার সমস্যা কি? হ্যাঁ, চুপচাপ বসো। ভাইয়া, আপনি কি আমার উপর রেগে আছেন ভাইয়া? রুদ্র রাগে ফসছে, কোনো কথা বলল না। কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন ভাইয়া? রুদ্র এবার স্টিয়ারিংয়ে হাত রেখে ব্রেক করে ইলুর দিকে এগিয়ে গেল। এবার ইলু আর রুদ্রের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। ইলুর হার্টবিট যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল। তুমি যদি আরেকবার ভাইয়া ডাকো তাহলে এই জানালা দিয়ে ঢিল মেরে ফেলে দিব। চুপচাপ বসে থাকো। কথাটা বলে রুদ্র সোজা হয়ে বসে মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। পূর্ণাদের গাড়িটা আপাতত দাঁড়িয়ে আছে তালুকদার বাড়ির সামনে। তাহারিম এক পলক পূর্ণার দিকে তাকালো। পূর্ণার পরনে জ্যাকেট আর প্যান্ট, এই অবস্থায় কি করে বাসার ভেতরে নিয়ে যাবে সেটাই ভাবছে সে। তাহারিম কিছু একটা ভেবে আমাকে গালে চাপড় দিয়ে ডাকলো। পূর্ণ, শুনতে পাচ্ছ? আমি খানিকটা নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে গেলাম। তারিম আবার ডাকলো। এই পূর্ণ। আমি খানিকটা সময় নড়ে চড়ে পিট করে চোখ খুললাম। উঠে বসতে বসতে বললাম, কি হয়েছে, ডাকছেন কেন? তারিম খানিকটা ভাবুক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি ড্রেস কোথায় চেঞ্জ করেছো? আমি ভ্রু কুচকে তার দিকে তাকালাম। মানে? তারিম গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে আমার দিকে ঘুরে তাকালো। তুমি যে গোয়েন্দাগিরি করতে গিয়েছো এই ড্রেস পরে, কোথায় চেঞ্জ করেছো? তোমার শাড়ি কোথায়? হোটেলে। এই ড্রেস পরে তার শ্বশুর বাড়িতে যেতে পারবে না, তাই আগে ড্রেসটা চেঞ্জ করো, কাল সকালে বাসায় আসবো। আমি এবার নিজের দিকে তাকিয়ে পুরোপুরি কথার মানেটা বুঝতে পারলাম। আরে ওই নামটা ভুলে গেছি, আপনি চলেন, রাস্তা চিনি আমি। তারিম ভ্রু কুচকালো। এই ব্রেইন নিয়ে গেছো তুমি রাজনৈতিক নেতাদের সাথে পাঙ্গা নিতে। হাউ ফানি। ওনার কথা শুনে আমি বেশ রেগে আঙুল উঁচিয়ে বললাম, দেখুন, অপমান করবেন না, একদম ভুলে দিলাম। আমি কিন্তু সব প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ হাত লেগে ফুলদানিটা পড়ে যেতে সবাই বুঝে গিয়েছিল। এটা আমার কি দোষ? উনি স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বললেন। না না, তোমার কি দোষ? তোমার কি কোনো দোষ থাকতে পারে? এত এত মিথ্যা বলে তুমি বের হয়েছো, আবার এত রিস্কের একটা কাজ নিজের ইচ্ছেতে করছো। এটা তো দোষ না, এটা একটা অন্যায়। এত মাতব্বরি করতে কে বলছে তোমাকে? আমি বলেছি তোমাকে? অ্যাটলিস্ট আমাকে ইনফর্ম করতে পারতা। আমি মুখ ফুলিয়ে বললাম, আপনাকে বললে আপনি যেতে দিতেন? আমায় কখনো যেতে দিতেন না, আমি আপনাকে ভালো করেই চিনি। আমি লোকেশন বলে দিচ্ছি। উনি গাড়ি চালাচ্ছে আর ঝগড়া করছে। গাড়ি এসে থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। উনি গাড়ি থেকে নামার পূর্বে মাস্কটা ভালোভাবে পরে নিলেন যেন কোনো সমস্যা না হয়। রিসেপশন থেকে চাবি নিয়ে রুমে এসে আমি পূর্বের পরা শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। প্রায় মিনিট 20 পর শাড়ি ঠিক করে বের হলাম। উনিও ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলেন। আমার ভীষণ ঘুম পাচ্ছিল, সারাদিনের ঝামেলায় ভীষণ টায়ার্ড আমি। উনি আমার পাশে এসে বসে বললেন, তোমার শাশুড়ি ফোন দিয়েছিল আমাকে, তোমাকে ফোন দিয়ে পাইনি। আমি চোখ খুলে ওনার দিকে তাকিয়ে বললাম, কেন? কারণটা তো জানি না, তবে তোমাকে বলেছে কাল তাড়াতাড়ি বাসায় যেতে। আমি উঠে বসলাম। কেন, কাল কি কোনো অনুষ্ঠান? উনি ঠোঁট বাঁকিয়ে বললেন, আমি কি জানি। আমি আর কিছু না বলে শুয়ে পড়তেই উনি হঠাৎ করে বলে উঠলেন, পূর্ণ, শোনো না, হুম? কাল তোমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করাবো। আমি ভ্রু কুচকে বললাম, গার্লফ্রেন্ড? তোমাকে বলেছিলাম না আই হ্যাভ গার্লফ্রেন্ড। কাল একবার সময় করে তোমার সাথে দেখা করাবো, তুমি রেডি হয়ে থেকো। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আপনার গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা করলে আমার আবার রেডি হতে হবে কেন? আজব যান, সরেন তো, দেখানোর সময় দেখায় না, এখন ডিস্টার্ব করবেন না। বলেই ওনাকে ধাক্কা দিয়ে খাট থেকে উঠিয়ে আমি কাঁথা নিয়ে শুয়ে পড়লাম। আমার বুকের মধ্যে কোথাও না কোথাও জ্বলন অনুভব করছি আমি, আর
জেলাস হবই বা না কেন? প্রথমত তাহরিম তালুকদার আমার হাজবেন্ড, দ্বিতীয়ত আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসা মানুষের মুখে অন্য কোনো মেয়ের কথা শুনতে কার ভালো লাগে? তার উপর যদি তাকে নিজের গার্লফ্রেন্ড দাবি করে, মনে তো বলছিল ঠাস ঠুস করে কয়েকটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলি, বুতাকে তোর কিসের গার্লফ্রেন্ডে বেয়াদ্দপ বলা। কিন্তু আফসোস, কিচ্ছু বলতে পারলাম না। ভাইয়া শুনছেন? রুদ্র বিরক্ত, ভীষণ বিরক্ত এই মেয়েটার উপর। প্রতিটি লাইনে 5 বার ভাইয়া না ডাকলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন ভাব। রুদ্র রাগী দৃষ্টিতে ইলুর দিকে তাকালো। তোমাকে না বললাম চুপচাপ সিটে বসে থাকতে? এত কথা কেন বলো? আরেকটা কথা বলবে তো মায়েরও খেতে পারো। ইলু তো ইলুই। ইলু হঠাৎ খেয়াল করলো রুদ্র ইলুর বাড়ির রোডে না গিয়ে তার বিপরীত দিকে যাচ্ছে। ইলু চোখ বড় বড় করে বলল, এই রুদ্র ভাইয়া, কি করছেন? আপনি বামে যাচ্ছেন কেন? আমার বাসা তো ডানে। রুদ্র নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি তো তোমার বাসায় যাচ্ছি না যে তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী যাব। আমি যাচ্ছি আমার ইচ্ছে মতো। চুপচাপ বসো আর দেখো কোথায় যাই। দেখুন রুদ্র ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। আমি নামবো। নামান আমাকে। রুদ্র না কোনো কথা বলছে আর না ইলুর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে, চুপচাপ গাড়ি চালাচ্ছে। ইলু নিজের করা একটা প্রশ্নের উত্তরও না পেয়ে বেশ হতাশ হয়ে চুপচাপ বসে রইল। রুদ্র আর চোখে এক পলক ইলুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুদ্রদের গাড়ি এসে থামলো একটা বিলের পাশে। রুদ্র গাড়ি থেকে নেমে গিয়ে ইলুর দিকে দরজা খুলে দিল। নামো। ইলু হাত গুটিয়ে বসে আছে, মানে সে কিছুতেই গাড়ি থেকে নামবে না। আপনার ইচ্ছা হলে আপনি যান, আমি যাব না। আমি বাসায় যাব। রুদ্র ভুরু কুচকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ইলুর দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে ইলুকে হুট করেই কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়াতে ইলু বেশ চমকে উঠল। এই কি করছেন? নামান আমাকে। নামান, আমি যাবো আপনার সাথে। তাও নামান আমাকে। রুদ্র সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, সুন্দরভাবে বলেছিলাম নামতে, নামনি। তাই আমি আমার টেকনিকটা অ্যাপ্লাই করলাম। এখন তুমি মুখটা বন্ধ রাখো, নয়তো আমি আমার টেকনিক অ্যাপ্লাই করে তোমার মুখটা বন্ধ করব। নাও ইউর উইশ। রুদ্রের কথা শুনে ইলু চুপ করে গেল আর মনে মনে নিয়াত করলো কিয়ামত হয়ে গেল সে কথা বলবে না, আর না মুখ থেকে একটা শব্দ বের করবে, একদম চুপ। রুদ্র ইলুকে নিয়ে বিলের তীরে এসে ইলুকে বসিয়ে প্যান্ট একটু উপরে তুলে পানিতে পা দিয়ে নিজেও বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে দেখলো আজ আকাশে অর্ধচন্দ্রিমা আর আকাশ ভরা তারার মেলা। ইলুর বেশ ভালো লাগলো এখন। তার কাছে কেন জানি অর্ধচন্দ্রটাই বেশি ভালো লাগে। সবার তো পূর্ণিমা ভালো লাগে, কিছু ইলুর আলাদা। সবার পছন্দ যে একরকম হতে হবে এমন তো কোনো কথা নেই। আকাশটা পরিষ্কার হওয়ায় চারপাশের মৃদু আলোটা ভালোই লাগছে, তার সাথে হালকা ঝিরঝিরে বাতাস। ভালো লাগছে? ইলু চারপাশে নজর বুলিয়ে পাশের রুদ্রের দিকে তাকালো। রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ইলু ভুরুকুচকে বলল, কি হলো? এভাবে তাকিয়েছেন কেন? কিছু বলবেন? আজকের চারটা ভীষণ সুন্দর, তাই না? ইলু মুস্কি হেসে বলল, অর্ধচন্দ্র আমার ভালো লাগে। তোমাকেও আমার ভালো লাগে। ইলুর কথার প্রেক্ষিতে হঠাৎ রুদ্রের এমন কথায় ভুরুকুচকে বলল, আমাকে কিছু বললেন? রুদ্র হকচকে উঠে বলল, না না, মানে বললাম আজকের ওয়েদারটা খুব সুন্দর। ইলু মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তারপর অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, গর্ধব কোথাকার। সকালের সূর্যের তীর্যক আলো চোখে পড়তেই পিট পিট করে চোখ খুললাম। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন মন্ত্রী সাহেব। মনে হচ্ছে আমি তার কোলবালিশ। এত জোরে চেপে ধরে আছে, না আমি হাত ধরাতে পারছি আর না শরীর। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। ঘড়ি দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা 6টার ঘরে গিয়ে টিক টিক করে জানান দিচ্ছে এখন সকাল 6টা। আমি খানিকটা নড়ে চড়ে উঠতেই উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন সত্যি সত্যি নিজেকে বালিশ বালিশ ফিল হচ্ছে। আমি ওনার হাতটা সরাতে যাব, কিন্তু উনি ঘুমের মধ্যেই চেপে শক্ত হয়ে আছেন, যার কারণে হাত সরাবো কি নড়াতেও পারছিলাম না। অগত্যা চুপ করে শুয়ে রইলাম। কখন যে আবার ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। ফের আবার যখন ঘুম ভাঙলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8:30। সাইডে তাকিয়ে মন্ত্রী সাহেবকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আশেপাশে তাকে দেখতে না পেয়ে ভ্রু কুচকে উঠে বসলাম। আশেপাশে নজর যেতেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মানে উনি গোসল করছেন। কিন্তু ভাবনা তো এটা না, উনি গোসল করছেন ঠিক আছে, কিন্তু পরবেনটা কি? কাপড় তো নেই। আমি এটা ভাবতে ভাবতেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। ওনার দিকে চোখ যেতেই আমি চোখ খিচে বন্ধ করে নাকে মুখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কারণ ওনার পরনে একটা সাদা টাওয়াল ছাড়া আর কিচ্ছু নেই। উনি কিছুক্ষণ ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে খানিকটা এগিয়ে এসে কাঁথা ধরে টান দিয়ে বলল, কি হয়েছে? ঘুম শেষ হয়নি? আবার শুয়ে পড়লে কেন?
তাড়াতাড়ি উঠো, বাসায় যেতে হবে। আমি কাঁথা খিচে ধরে আছি, বিড়বিড় করে বলতে লাগলাম। অসভ্য, নির্লজ্জ, লজ্জা টজ্জা কিচ্ছু দেয়নি আল্লাহ লোকটাকে। উনি আরেকটু জোরে টান দিয়ে বলল, কি হলো, যাচ্ছ না কেন পূর্ণ? আর কি বিড়বিড় করছো আজব? আমি উঠবো না, জানতো এখান থেকে। আর উলঙ্গ হয়ে ঘুরছেন কেন আপনি, নির্লজ্জ? আপনার লজ্জা নাই বা থাকতে পারে, কিন্তু আমার তো আছে। যান তাড়াতাড়ি চেঞ্জ করেন। আমার কথা শুনে তাহিম নিচের দিকে তাকালো। সে এতক্ষণে বুঝতে পারল পূর্ণার এই অদ্ভুত বিহেভিয়ারের কারণ। সে বাঁকা হেসে কাঁথা ধরে আরেকটু জোরে টান দিল, যার ফলে কাঁথাটা তাহরিমের হাতে চলে আসে। কি শুরু করছেন? যান তো, চেঞ্জ করে আসেন। তুমি এমন করছো কেন পূর্ণ? আমি তো তোমার হাজব্যান্ড, তাই না? দেখার অধিকার আছে তোমার। তুমি বললে টাওয়ালটাও খুলে দিতে পারি। বলেই টাওয়ালটা আমার মুখে ছুঁড়ে মারে। আমি দুই হাত দিয়ে চোখ চেপে ধরে আছি। ছি, নির্লজ্জ মন্ত্রী সাহেব, যান না এখান থেকে। তাহরিম বিছানার উপর বসে আমার দিকে তাকিয়ে বলল। চোখ থেকে হাত সরাও। আমি আরো জোরে চেপে ধরে বললাম, না, কিছুতেই না। তাহরিম এবার ধমকে উঠে বলল, সরা বলছি। আমি চোখ থেকে হাত সরিয়ে পিট পিট করে চোখ খুললাম। সামনে তাকিয়ে হতবাক আমি। এই লোক তো দেখি পুরো রেডি, ব্লু পাঞ্জাবি, সাদা রঙের পাজামা আর চুলগুলো এলোমেলো। ফর্সা শরীরে নীল রংটা জাস্ট অসাধারণ লাগছে। যদিও তাকে যেই রঙই পরে সেই রঙেই অসাধারণ লাগে। আমি হতভম্ব হয়ে বললাম, আপনি? উনি এক ভ্রু উঁচু করে বলল, কি আমি? আমি আমতা আমতা করে বললাম, আপনি পাঞ্জাবি পেলেন কোথায়? উনি আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি তোমার মতো মাথা মোটা মনে হয়? আর এমন মাথা মোটা থাকলে আমার আর পলিটিক্স করতে হইতো না। কাল রাতে আপনি যখন নাক ডেকে ঘুমোচ্ছিলেন, আমি তখন বাইরে থেকে আপনার আর আমার ড্রেস আনিয়েছিলাম। বলেই আমার হাতে একটা শপিং ব্যাগ গুজে দিলেন। আমাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে উনি ভ্রু উঁচু করে বললেন, কি? আমি আমতা আমতা করে না, কিছু না বলেই শপিং ব্যাগ হাতে নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এলো কেমন অদ্ভুত কেন? আর সব অদ্ভুতগিরি আমার সাথে কেন দেখাতে হবে তার? ওয়াই মি? বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু পূর্ণ এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না দেখে তাহরিম গিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিল। পূর্ণা, তোমার হয়নি? এতক্ষণ লাগে নাকি? আমরা বেরোবো না, লেট হয়ে যাচ্ছে ভাই। তৎক্ষণাৎ ওয়াশরুম থেকে উত্তর এলো, আপনার এত তাড়া থাকলে আপনি চলে যান, আমি চিনি রাস্তা, বাসে যেতে পারবো আমি। তাহরিম ভুরুকুচকে এক পলক ওয়াশরুমের দরজার দিকে তাকালো, বিড়বিড় করে বলতে লাগলো, মেয়েটা এমন ঘাড়তারা, এই ঘাড়তারা মেয়েকে কিভাবে সামলাবো? কোন সুখে যে এই মেয়েকে ভালোবাসতে গেলাম। দরজা খোলার আওয়াজে তাহরিম সেদিকে তাকালো। নীল রঙের কুর্তির সাথে সাদা রঙের প্যান্ট আর ম্যাচিং ওড়না বেশ মানিয়েছে মেয়েটাকে। তাহরিম এগিয়ে আসলো আমার দিকে। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকাতেই সে হাসি মুখে বলল, সুন্দর লাগছে তোমাকে। ওনার এটুকু কথাই ছিল কি জানি না, তবে আমার মন ভালো করতে যথেষ্ট ছিল। ঘুমের মাঝে ইলুর মনে হচ্ছে সে কারো পেট জড়িয়ে ঘুমিয়ে আছে। ইলু ঘুমের মধ্যেই ভাবতে লাগলো তার ঘরে তো সে একাই থাকে, তাহলে কে আসলো তার রুমে? তার ভাই? তবে নিশ্চিত হবার জন্য পিটপিট করে চোখ খুলে তাকালো ইলু। মুকুচু করে উপরের দিকে তাকাতেই রুদ্রের চোখে চোখ পড়ে তার। রুদ্র তার দিকেই ভুরু কুচকে তাকিয়ে আছে। ইলু হুট করে উঠে বসলো। সে দেখলো এতক্ষণ রুদ্রের কোলে মাথা রেখে তারই কোমর জড়িয়ে শান্তিতে ঘুমিয়েছিল। বেচারা রুদ্র না পেরেছে হেলান দিতে আর না পেরেছে শুইতে। সারা রাত বসে বসে মশা মেরেছে। ইলু মাথা চুলকে আমতা আমতা করতে লাগলো। সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। আপনি ডাকতে পারতেন। রুদ্র কিছুক্ষণ ভুরু কুচকে ইলুর দিকে তাকিয়ে বলল, তুমি কি ঘুমের মাঝে ফুটবল খেলো নাকি সাইকেল চালাও? হ্যাঁ, মানে এলমে, আই কান্ট বিলিভ দিস। একজন মানুষ ঘুমের মাঝে কত ছটফট করতে পারে। সারা দিন যে পাগলামি করো, ঘুমের মাঝে সেগুলোই ফের রিপিট করো। ও মাই গড। ইলু চোখ দুটো ছোট ছোট করে বলল, মানলাম আমি ওই একটু চোর দৌড়াই, তাই বলে এভাবে অপমান করা ঠিক না। এলমির কথা শুনে রুদ্র চোখ বড় বড় করে বলল, কি কি করো? ইলু ভাবলেশীনভাবে বলল, চোর দৌড়াই। ইলুর কথা শুনে রুদ্র কিছুক্ষণ বোকার মতো ইলুর দিকে তাকিয়ে থেকে হুট করেই হু হা করে শরীর কাঁপিয়ে হেসে উঠল। বেচারা হাসতে হাসতে চোখ থেকে পানি বের হয়ে গেছে। ইলু এক নজর রুদ্রের দিকে তাকিয়ে অন্যদিকে তাকালো। মনে মনে ভাবতে লাগলো, সে কি এমন হাস্যকর কথা বলেছে যে এভাবে ভ্যাবলার মতো হাসতে হবে? আজব তো। এই, আপনি এভাবে হাসছেন কেন আজব? হ্যাঁ, আমি কি কোনো হাসার কথা বলেছি? রুদ্র কোনোভাবে তার হাসিটা থামিয়ে বলল, একদম না। তুমি কেন হাসির কথা বলবে? আমি তো এখনই হাসছি। চলো বাসায় যাবে, অনেকটা সময় হয়ে গেছে।
রুদ্র কথাটা বলতে দেরি হয়েছে, ইলুর উঠে যেতে দেরি হয়নি। ইলু ডানে বামে না দেখেই সোজা গাড়ির দিকে হাঁটতে লাগলো। রুদ্র বেচারা তার পেছনে পেছনে গেল। বড্ড বেশি পেকে গেছো মেয়ে তুমি। তালুকদার বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বলল তাহরিম তালুকদার। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। সারাটা রাস্তা ঝগড়া করতে করতে এসেছে, এখন আবার বাসায় ঢুকেও খোঁজাচ্ছে। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমাকে কোন এঙ্গেলে ফল মনে হয় আপনার যে পেকে যাব? উনি খানিকটা থতমত খেয়ে গেল, পরক্ষণেই নিজেকে সামলে বলল, আমি ফলের কথা বলিনি, কথার কথা বলেছি। কথা বলার আগে সাবধানে বলবেন, বুঝে শুনে বলবেন। কথাটা বলে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আমার পা দুটো থমকে যায়। ভ্রু কুঁচকে দাঁড়িয়ে পড়লাম। আমার পেছন পেছন মন্ত্রী সাহেব মোবাইল দেখতে দেখতে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে কেন? আমার থেকে কোনোরূপ উত্তর না পেয়ে আমার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। উনি কাউকে সোফায় বসে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে একজন বৃদ্ধা মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। হে, কেমন আছো সুইটহার্ট? মহিলাটি পান চিবুতে চিবুতে বলল, ভালো আর থাকতে দিলেন কই মন্ত্রী মশাই, বউকে পেয়ে আমাকে ভুলেই গেছো তুমি। মহিলার কথা কানে যেতেই তাহরিম মুচকি হেসে ওনার পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। কি যে বলো না, তোমাকে আমি ভুলতে পারি নাকি? তুমি তো আমার প্রথম ভালোবাসা, তোমাকে ভোলা তো অসম্ভব। সে আর কি, পাম মারার জন্য তো তুমি ওস্তাদ। তো আমার সতীন কোথায়, তাকে দেখছি না যে? বুড়ি মহিলার কথায় আমাকে ইশারা করে ডাকতেই আমি বাধ্য মেয়ের মতো ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। বুড়ি মহিলা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গলাটা ছেড়ে পড়ল, তাহ তোমার বউ তো দেখে একেবারেই বাচ্চা, শেষমেশ কিনা বাচ্চা বউ বিয়া করলে। আমি চোখ বড় বড় করে একবার মহিলার দিকে তো একবার আমার দিকে তাকালাম। আমাকে কোন অ্যাঙ্গেলে ওনার বাচ্চা মনে হচ্ছে বুঝতে পারছি না, আর ওনার সম্পর্ক তাহরিমের সাথে কেমন সেটাও বুঝতে পারছি না। সম্পর্কে উনি আমার কি হয়? দাদিমা, তোমার কাছে আমার বউকে বাচ্চা মনে হচ্ছে? আমি চোখ ছোট ছোট করে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। বুড়ি মহিলা ওনার দাদিমা? আগে বলে কি হতো, খচ্চর পোলা। না জানি দাদিমা আমায় কি মনে করছে। প্রথম দেখায় না দাদিমাকে সালাম দিলাম আর না কুশলতা দিয়ে বিনিময় করলাম, বোবার মতো দাঁড়িয়ে রইলাম। আমি মুচকি হেসে দাদিমাকে বললাম, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো। দাদিমা, আমার নাম হচ্ছে মিফতাহুল বুনা, আমি একজন সাংবাদিক, বাচ্চা নই। উনি গম্ভীর কণ্ঠে বললেন, বাড়ির বউকেই বাচ্চাদের কাপড় পরা থাকে নাকি? তোমার শাশুড়ি তোমাকে শাড়ি দেয়নি? আমি এক পলক নিচের দিকে তাকিয়ে বললাম, না দাদিমা, মা তো আমার শাড়ি দিয়েছে, আমি পরতে পারি না তো তাই। ঠিক আছে ঠিক আছে, আর অজুহাত দিতে হবে না। বাইরে থেকে এসেছো, বিশ্রাম নাও, পরে কথা হবে। আমি আর কিছু না বলে দোতলায় চলে এলাম। আমার পিছু পিছু মন্ত্রী সাহেব। রুমে এসে আমি চোখ ছোট ছোট করে তাহরিম তালুকদারের দিকে তাকিয়ে বুকের উপর হাত গুজে দাঁড়িয়ে বললাম, আপনার দাদিমা আসবে, আপনি আমাকে বলেননি কেন? আমি কি আপনার দাদিমাকে চিনি? উনি নির্লিপ্ত ভঙ্গিতে বিছানার উপর বসে বলল, সেটা তোমার দায়িত্ব, বাসা তোমার, সংসার তোমার, এখানে কে আসবে না আসবে সেটা দেখার দায়িত্ব তোমার, আমি কেন বলবো? ওনার কথা শুনে আমার মেজাজ বিগড়ে গেল। এটা কোনো কথা? ফালতু যুক্তি, আর ফালতু যুক্তি হবেই বা না কেন? ফালতু মানুষের ফালতু যুক্তি। কোন পাগলে যে ওনাকে ভোট দিয়ে মন্ত্রী বানাইছে আল্লাহই জানে। উনি বেশ খানিকক্ষণ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু বলবে? আপনি কি? আমি কি? আমি আর কোনো কথা বাড়ালাম না। ফোঁসফাস করতে করতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। রাগের মাথায় একবার ফিরেও দেখলাম না। ভ্রু কুচকে আমার কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন উনি। করুক, তাতে আমার কি। বিকেলের দিকে আজ মনটা বেশ একটা ভালো না। কেন ভালো না ঠিক বুঝতে পারছি না। মানে মন খারাপের কোনো কারণই খুঁজে পাচ্ছি না। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি, বেশ কালো করেছে আকাশ। মেঘের ঘর্ষণের আওয়াজ দূর আকাশের থেকে শোনা যাচ্ছে, হয়তো কিছুক্ষণের মাঝে ঝুম বৃষ্টিতে ভিজবে মাটি, সেটারই অপেক্ষা করছি। শাড়ির আঁচলটা ছেড়ে দেয়া। দুপুরে মূলত দাদিমার কথায় শাড়ি পরেছি, গাঢ় নীল রঙের শাড়ি। নীলটা আমাকে কেমন লাগে আমি ঠিক জানি না। আসলে শ্যাম রঙের মেয়ে তো আমি, কোনো রঙেই যেন খাপ খাওয়াতে চায় না। এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরলো কেউ একজন। বেশ চমকে উঠলাম আমি। কি ব্যাপার, মন খারাপ? না। তাহলে একা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। উনি আমাকে ছেড়ে দাঁড়িয়ে আমার হাত টেনে ধরে বের হতে থাকে। চলো। কোথায়? উনি আমাকে টেনে নিচে নিয়ে যেতে যেতে বললেন,
আরে চলোই না, আজকে রিক্সা দিয়ে ঘুরবো। আমি ভ্রু কুচকে বললাম, এখন বৃষ্টি হবে, বাইরে যাওয়াটা ঠিক হবে না মন্ত্রী সাহেব। উনি আমায় টেনে রাস্তায় এনে দাঁড় করিয়ে বললেন, বৃষ্টি হবে বলেই তো বাইরে আনলাম তোমাকে, বৃষ্টির মাঝেই রিক্সা দিয়ে ঘুরবো। আমি সামনে তাকিয়ে দেখি একটা রিক্সা দাঁড় করানো। বুঝলাম উনি সব প্রস্তুতি নিয়েই এসেছে। অগত্যা আমাকে রিক্সায় বসতে বলল। উনিও বসলেন আমার পাশে। রিক্সা কিছু দূর সামনে এগোতেই ছন্দময়ী বৃষ্টিতে ভিজে উঠল চারপাশ। আমি রিক্সার হুড তুললাম। সামনে থেকে বৃষ্টির ঝাপটা এসে চোখে মুখে পড়ছে। অনুভূতি ভিন্ন রকম। আমি মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই দেখি এক দৃষ্টিতে উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখে হাসি বিদ্যমান রেখে ওনার দিকে আরেকটু চেপে বসলাম। মন্ত্রী সাহেব, হুম? আপনি নাকি খুব ভালো গান করেন? উনি ভ্রু কুচকে বলল। কে বললো তোমাকে? জানি আমি। উনি হেসে মাথা চুলকে বললেন, ওই আর কি, একটু আত্র, তেমন ভালো পারি না। বেশি ভালো লাগবে না, একটু একটু হলেই হবে। উনি বাঁকা হাসলো। আমি ভ্রু কুচকে তাকিয়ে রইলাম, কিন্তু ওনার বাঁকা হাসার মানেটা বুঝলাম না আমি। উনি আমার দিকে তাকিয়ে গাইতে শুরু করলেন। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুটতোলা রিক্সায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে। তুমি দেখলে না রোদে পোড়াই রোমিও চেহারা। তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামাতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি রাখতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড়সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। কোনো এক কাক ডাকা সকালে তুমি বারান্দায় এসে দাঁড়ালে, আমি ছিদ্র খুঁজছি দেয়ালে তোমায় দেখব বলে। তুমি অদ্ভুত এক খেয়ালে গাঢ় লাল টিপ দেখি কপালে, হঠাৎ আমার দিকে তাকালে। আজ আমি ভয় পেলাম না। তোমার জুলিয়েট হাসি হেসে হেসে যদি রাখতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। বেশ ভালো গান গানতে আপনি, বাট বর্তমানের সাথে পুরোটা মেলেনি গানটা। কেন? ওই যে আপনি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে আমি দেখলাম না। আরে ওইটা তো প্রেমিকার জন্য গাওয়া, কিন্তু আমার তো বউ আছে, তাই একটু ডিফারেন্ট তো থাকবেই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমায় ভালোবাসেন মন্ত্রী মশাই? আমার কথাটা কর্ণগোচর হতেই উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হয়তো এই মুহূর্তে আমার কাছ থেকে এমন প্রশ্ন আশা করেননি। আমি সামনে তাকিয়ে আছি। উনি আমার দিকে আরো চেপে বসে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি। আমার ভয় হয় মন্ত্রী সাহেব, ভীষণ ভয় হয়। কথাটা বলতে বলতেই আমার চোখ ছলছল করে উঠল। বৃষ্টির ঝাপটায় হয়তো চোখের পানিগুলো দৃশ্যমান হয়নি, তবুও যেন মন্ত্রী সাহেব বুঝতে পারলেন আমার মন খারাপের আভাস। আমার মাথাটা আলতো হাতে চেপে ধরলেন, ঠিক তার বুকের মাঝে, পারলে হয়তো ভেতরেই ঢুকিয়ে রাখতেন। আমি নড়চড় করলাম না, আর না কোনো কথা বললাম। ঘাপটি মেরে রইলাম তার বুকের মাঝে। খানিক বাদে মন্ত্রী সাহেব চোখ ঘুরিয়ে আমার দিকে তাকালেন। আমি চোখ বন্ধ করে আছি। শোনো, আমি তাহরিম তালুকদার। বেঁচে থাকতে তোমার শরীর আমি ছাড়ার দ্বিতীয় কোনো সত্তায় স্পর্শ করার সাহস করবে না। তুমি আমার, মানে একান্তই আমার, যার বিন্দু মাত্র পরিমাণ আমি কারোর সাথে শেয়ার করব না। মন্ত্রী সাহেব, বেশি বেশি সবকিছুই বিষ। বেশি অবহেলা করলে যেমন মানুষটাকে ধরে রাখা যায় না, তেমনি বেশি ভালোবাসলে মানুষটা আর নিজের থাকে না। জানেন মন্ত্রী সাহেব, আমার ভালোবাসাতে ভীষণ ভয় হয়। আমি যে অপয়া মেয়ে, যাকে ভালোবাসি তারই ক্ষতি হয়, চলে যায় আমার থেকে বহু দূর। ছোটবেলা থেকে একাই বড় হয়েছি, একা থাকতে শিখেছি। জানেন, কখনো হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ আসেনি ধরে উঠাবে বলে। বসে বসে সেভাবেই কেটে কেটে উঠে দাঁড়াতাম। এতিমদের কেউ ভালোবাসতে চায় না মন্ত্রী সাহেব। বলতে বলতেই হুড় করে কাঁদতে লাগলাম। মন্ত্রী সাহেবও কিছু বললেন না, আমাকে আরো শক্ত করে চেপে ধরে আমাকে আমার মতো করে কাঁদতে দিলেন। আমার কান্না কিছুটা কমে আসতেই উনি আমার দিকে তাকিয়ে বলল, তোমার অতীত হয়তো আমি মুছে দিতে পারবো না, সেই ক্ষমতা খোদা আমায় দেননি। তেমন কোনো ক্ষমতা থাকলে আমি সবার আগে তোমার অতীতটাই মুছে দিতাম, কিন্তু এটা সম্ভব না। তবে আই প্রমিস ইউ, জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে তোমার সঙ্গী হিসেবে পাবে। বর্তমান দিয়ে তোমার অতীত ভুলিয়ে রাখার চেষ্টা করব। আমি কিছু বললাম না। উনি আমার দিকে ঝুঁকে ওনার ঠোঁট আমার কপাল স্পর্শ করে বলল, বউজান, হুম। এবার একটু হাসো না।
আমি চোখ উঁচিয়ে তার দিকে তাকালাম। ওনার করুণ চাহনি আমার দৃষ্টিগোচর হলো। আমি ঠোঁট এলিয়ে হাসলাম, যা দেখে ওনার ঠোঁট প্রসারিত হলো। উনি আলতো হাতে আমার নাক টেনে বলল, এভাবেই সবসময় হাসবে, বুঝলে টুনটুনি? টুনটুনি? আমি কি ছোট বাচ্চা যে টুনটুনি ডাকছেন? তুমি তো বাচ্চা নও, তুমি তো আমার বাচ্চার মা হবা। বলেই আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। আমরা দুজনেই ভিজে জবুথবু অবস্থা। প্রায় 1 ঘন্টা যাবৎ ভিজছি। এখন বেশ শীত শীত করছে আমার। উনি আমার রিক্সা নিয়ে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। রিক্সাটা একটা আধা পাকা রাস্তা দিয়ে চলছে। চারপাশে তাকিয়ে দেখি বেশ গাছপালা। হঠাৎ একটা ফার্ম হাউসের সামনে এসে রিক্সাটা থেমে যায়। আমি অবাক হয়ে তাকালাম ফার্ম হাউসটার দিকে। উনি রিক্সা থেকে নেমে আমাকে হাত ধরে নামালেন। আমি ফার্ম হাউসটা দেখছি, বিশাল বড় ফার্ম হাউস। উনি আমার হাত ধরে টেনে গেটের সামনে এনে দাঁড় করালেন। আমার নজর গেল গেটের পাশে বড় বড় অক্ষরে ফার্ম হাউসটার নাম লেখা দেখে, তালুকদার কটেজ। আমি অবাক হয়ে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। আমার দৃষ্টি লক্ষ্য করে উনি বললেন, এটা আমার দাদাজানের ফার্ম হাউস। উনি এখানেই বেশি সময় ব্যয় করতেন। উনি মারা যাবার পর আমাদের সচরাচর এখানে আসা হয় না। বলে উনি আমাকে টেনে ভেতরে নিয়ে গেলেন। তখন অবশ্য ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, তবে আকাশটা বেশ কালো, হয়তো আবারও বৃষ্টি নামবে। উনি আমায় নিয়ে ভেতরে ঢুকতেই একজন লোক ছাতা হাতে দৌড়ে এলেন। এ কি গো বাবা, ভিজা গেছো গাধি, আমারে ডাক দিতা, আমি ছাতা লয়ে আইতাম। উনি চাচার দিকে তাকিয়ে বলল, না না চাচা, সমস্যা নেই, আমি আর পূর্ণা ইচ্ছে করেই ভিজেছি, তুমি এত ব্যস্ত হও না। ওনার কথা শুনে চাচা আমার দিকে তাকালো। এ কি গো বাবা, ও বুঝি আমগো বউমণি? মাশাল্লাহ মাশাল্লাহ, সানেল্লাহান বউ পাইছো বাবা। তয় তুমি ভিজো ভিজো, বউমণিরে কেন ভিজাইতেছো? ঠান্ডা লাগবো তো, তাড়াতাড়ি আহো, ভিতরে আহো। বলেই চাচা আমাদের টেনে নিয়ে ভেতরে গেলেন। উনি একটা রুমে গিয়ে কিছু শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন, নাও তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লাগবে। আমি নাক টানতে টানতে বললাম, ঠান্ডা লাগবে না, অলরেডি লেগে গেছে, আর সব দোষ আপনার, আপনার জন্যই ঠান্ডা লাগছে। উনি আমার দিকে খানিকটা এগিয়ে এসে কানের কাছে ফিস ফিস করে বললেন, ওকে, সমস্যা নেই, ঠান্ডা লাগলে রাতে সব কিছু হট করে দিব। বলেই প্যাকেটগুলো আমার হাতে গুজে দিয়ে নিজে চলে গেলেন চেঞ্জ করতে। আমি প্যাকেটগুলো হাতে নিয়ে ভাবলার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে কথাগুলো বোঝার চেষ্টা করলাম। কথাগুলো বুঝতে পেরে একটা বড় সড় ঢোক গিলে বিড়বিড় করে বললাম, কি বলে গেল এটা, অসভ্য, ছি। আমি দ্রুত অন্য রুমে ঢুকে গেলাম। প্যাকেট খুলে দেখে একটা সাদা রঙের ফিনফিনে পাতলা শাড়ি, সাথে সাদা ব্লাউজ আর সব জুয়েলারি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম শাড়ির দিকে। এটা ঠিক কোনটা আঁচল আর কোনটা কি আমি না বুঝতে পারছি না। সব দিকে এক। সারা রুম খুঁজেও অন্য কিছু পেলাম না পরার জন্য। অগত্যা গোসল শেষ করে এই বদমার্কা শাড়িটাই পরতে হলো আমায়। বদমার্কা এই জন্য যে যত কিছুই করি না কেন, এত পাতলা শাড়ি ঠিক সব দিক দিয়ে সামাল দেওয়া যাবে না। তবে একটা সাদা রঙের ব্লেজার আছে, সেটাই গায়ে জড়ালাম। আমি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। খারাপ লাগছে না, আবার সেই ভালোও লাগছে না। ঠিক তখনই বাইরে থেকে চাচা ডেকে বললেন, বৌমণি, তোমাদের খাবারটা টেবিলে দিলাম, আমি বাড়িতে চলে যাই, বাড়িতে বউ একলা আছে। বলেই চাচা চলে গেলেন। আমি দরজা খুলে বের হয়ে দেয়াল ঘড়ি দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চললো। খুব বেশি তাড়াতাড়ি যে এটাও না, তবে এত সময় চলে গেল টেরই পেলাম না। আশেপাশে তাকিয়েও মন্ত্রী মশাইয়ের কোনো পাত্তা পেলাম না, একদম লাপাত্তা। কি আর করার, আবার রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না। হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে এখনো মন্ত্রী সাহেবের কোনো পাত্তা নেই। এবার বেশ অবাক লাগলো আমার, হলোটা কি এই মন্ত্রীর? আমি ধীরে ধীরে বাইরে এলাম, বেশ খিদেও পেয়েছে। বাইরে এসে প্রথমেই নজর এলো দেয়াল ঘড়ির দিকে। তাকিয়ে দেখি 11টা বেজে 25 মিনিট। আমি অবাক হয়ে আশেপাশে তাকালাম। হঠাৎই সব লাইট অফ হয়ে গেল, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। সবকিছু যেন আধারে ডুবে গেছে, সব নিকষ কালো অন্ধকার। আমার অন্তরাত্মা হুট করেই কেঁপে উঠল। মনে হতে লাগলো খারাপ কিছু হবে না তো। মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব কোথায় আপনি? মন্ত্রী সাহেব, না, কারো কোনো শব্দ পাচ্ছি না। ভীষণ গরম লাগার কারণে গায়ের সাদা কোটটা খুলে রাখলাম। অন্ধকারে হেঁটে চলছি পুরো ঘর। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম। মনের মধ্যে ধীরে ধীরে যত বাজে চিন্তা এসে ভর করতে লাগলো। স্পর্শগুলো যেন আরো গাঢ় হতে লাগলো। নাকে এসে লাগলো অতীব পরিচিত ঘ্রাণ। গন্ধটা চিনতে আমার বিন্দুমাত্র সমস্যা হলো না, কারণ এই ঘ্রাণ মন্ত্রী সাহেবের ছাড়া আর কারো নয়।
স্পর্শগুলো যেন আরো হাত ছেড়ে পেটে এসে থামলো। পেটের মাঝে আলতো হাতে স্লাইড করার জন্য আমার সারা শরীর যেন কাটা দিয়ে উঠলো। অসম্ভব রকম কাঁপতে লাগলাম আমি। সমস্ত শরীরের শক্তি যেন ধীরে ধীরে কমে আসছে। আমার পেছনে কারো অস্তিত্ব টের পাচ্ছি আমি খানিকটা পিছিয়ে যেতে আমার পিঠ গিয়ে ঠেকলো ওনার বুকে। ওনার উষ্ণ নিঃশ্বাস আমার গলা ঘাড়ে আছড়ে পড়ছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মন্ত্রী সাহেব, কি করছেনটা কি? উনি আমার কথার কোনোরূপ উত্তর না দিয়ে এক হাতে ঘাড়ের চুলগুলো সরিয়ে গাঢ়ভাবে কিস করতেই আমার সমস্ত সত্তা কেঁপে উঠল তৎক্ষণাৎ। বুঝতে পারছি না কি অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। আমি আর ভর সামলাতে না পেরে নিজের শরীর পেছনে হেলিয়ে দিলাম, যা বুঝতে পেরে মন্ত্রী সাহেব পাজাকোলা তুলে নিলেন। বৌজান। ওনার নেশাক্ত কণ্ঠে কেঁপে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখে ধীরে ধীরে উত্তর দিলাম, আজকের রাতটাকে শুধু আমার নামে করে দেবে। ভীষণ নেশাক্ত কণ্ঠে কথাটা বললেন উনি। আমার শির দ্বারা বেয়ে নেমে এলো শীতল স্রোত। কেঁপে কেঁপে উঠলাম ক্ষণে ক্ষণে। আমার নীরবতা যেন সম্মতির লক্ষণ ভেবে নিয়ে মুচকি হেসে এগিয়ে গেলেন রুমের দিকে। সকালের সূর্যের তীর্যক রশ্মিটা চোখে মুখে আছড়ে পড়তে পিটপিট করে চোখ খুলে তাকালাম। চোখ খুলতেই সামনে দেখি মন্ত্রী সাহেব আতশোয়া হয়ে এক মনে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। প্রথমত আমি খানিকটা ভয়ে পেয়ে গেলাম। ভয় পাওয়ার নির্দিষ্ট কারণও আছে। সকাল সকাল ঘুম থেকে জেগেই যদি কেউ দেখে কেউ তার দিকে এভাবে ভূতের মতো তাকিয়ে আছে, ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? আমি ওনার দিকে তাকালাম। কাল রাতের কথা মনে পড়তেই আমার মাঝে জেঁকে ধরলো এক ঝাঁক লজ্জা আর অস্বস্তি। আমার অবস্থা বুঝতে পেরে উনি ঠোঁট কামড়ে হেসে আমার দিকে খানিকটা এসে ঝুঁকে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? গাল দুটো কেমন ধীরে ধীরে স্ট্রবেরি হয়ে যাচ্ছে। বলেই সরে এসে আমার দিকে তাকিয়ে আবারও হাসলেন। আমার লজ্জা আর অস্বস্তির পরিমাণটা যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। তড়িঘড়ি করে আমি বিছানা থেকে উঠতে গিয়ে মনে হলো গায়ে বেডশিট ছাড়া কিচ্ছু নেই। আর বেডশিট মন্ত্রী সাহেব পেছন দিকে টেনে ধরে আছে। আমি রাগের দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই সুন্দর করে বেডশিটটা ছেড়ে দিলেন। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। বেসিনের আয়নার সামনে দাঁড়াতেই আমার চক্ষু চড়ক গাছ। গলায় বেশ অনেক জায়গায় কালো হয়ে ফুলে গেছে। এবার ভীষণ কান্না পাচ্ছে আমার কাঁদো কাঁদো দৃষ্টিতে। নিজেকে একবার পর্যবেক্ষণ করে নিলাম। মন্ত্রী বাচ্চা মন্ত্রী খচ্চর কোথাকার আমার শরীরটা যেন বার্গার পাইছিল। কেমনে কামড়াইছে। আমি এখন বাইরে যাবো কেমনে? সবাই সামনে কেমনে যাবো আমি? কেউ যদি দেখে কি ভাববে? বান্দরের খালাতো ভাই কোথাকার। শরীরে পানি পড়তেই যেন সারা শরীর জ্বলে উঠলো। মনে মনে প্রতিজ্ঞা করলাম যেন কামড়ের প্রতিশোধ যদি আমি না নিছি তবে আমার নামও পূর্ণ না। গোসল শেষ করে বাইরে আসতেই নজরে এলো মন্ত্রী সাহেবের ঘুমন্ত মুখ। কি শান্তির ঘুম! বের করছি আমি আপনার ঘুম। আমি ওনার সামনে গিয়ে ভালোভাবে দেখলাম আসলে উনি ঘুমিয়েছে কিনা। হঠাৎ হাতে টান অনুভব করতে কিছু বুঝে ওঠার আগে আমি সোজা পড়লাম ওনার উপর। মুখ তুলে ওনার দিকে তাকাতেই নজর এলো ওনার মুখের বাঁকা হাসি। কি সুন্দরী! এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার মানে কি? মানলাম আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে নজর দেয়া কি ঠিক? ওনার কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বললাম, হ্যান্ডসাম না ছাই। শুনুন, ফর্সা হলেই কেউ সুন্দর হয় না। আসছে। উনি এক ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আমি হ্যান্ডসাম না? না। ওকে, ঠিক আছে। এই অসুন্দর মানুষের সাথে আজকে সারা দিন এভাবে লিপ্টে থাকতে হবে। আমি চোখ বড় বড় করে বললাম, কি? তোমার শাস্তি। ঠিক আছে ছাড়ুন। আপনি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। ঠিক আছে, এবার ছাড়ুন। ছাড়বো? ঠিক আছে, ছাড়বো। তার আগে গুড মর্নিং কিসটা তো দিয়ে দাও। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললাম, কি দেব? গুড মর্নিং কিস। হঠাৎ মাথার মাঝে এক শয়তানি বুদ্ধি চেপে আসলো। ঠিক আছে, আপনি চোখ বন্ধ করেন। আমার কথা মতো উনিও সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। আমিও মুখটা গালের কাছে নিয়ে গিয়ে হুট করে একটা জোরে কামড় বসিয়ে দিলাম। হঠাৎ এমন হওয়াতে উনি বেশ হকচকিয়ে উঠে হাত আলগা করে দিলেন। আর আমি এই সুযোগে উঠে দাঁড়িয়ে সোজা দরজার বাইরে। উনি তৎক্ষণাৎ ছোঁয়া থেকে উঠে গালে হাত দিয়ে ভ্যাবলার মতো আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। উনি ঠিক বুঝতে পারছেন না এখানে হচ্ছেটা কি। গালে চিনচিন ব্যথা অনুভূত হওয়ায় উনি চোখ কুঁচকে ফেলল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গাল থেকে হাত সরাতেই উনি নিজের লাল হয়ে যাওয়া গাল বিশিষ্ট মুখটা দেখতে পেলেন। মুখ খানিকটা কুঁচকে বিড়বিড় করে বলতে লাগলো, হোয়াট দ্য হেল! এটা কি করলা? পক্ষের 12টা বাজায় দিছো। আমি তো লাভ বাইট চাই নাই, কিস চাইছি। ওকে কানে কম শুনলো নাকি ইচ্ছে করে দিল? উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলেন। আমি তখন টেবিলে খাবার দিচ্ছি। আমি এক পলক ওনার দিকে তাকালাম।
বেচারার গালে দাঁতের দাগ অনেকটাই গর্ত হয়ে কেটে গেছে আর ফুলেও আছে। আমি মুচকে মুচকে হাসতে লাগলাম। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লো। আমি ওনার প্লেটে খাবার তুলে দিতে দিতে ঠোঁট চেপে হেসে বললাম, ব্যথা কি বেশি করছে? আরে একদম ফুলে গেছে। উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো, যা দেখে আমি শুকনো ঢোক গিললাম। বললাম, আমি তো জাস্ট বলতে চাইছিলাম, ব্যথা করলে ব্যথার ঔষধ খাবেন নাকি? এভাবে তাকাবেন না, ভয় লাগে তো। উনি অবাক হয়ে বললেন, তুমিও ভয় পাও? কেন, না পাওয়ার কি আছে আজব? না, আমি আরো ভাবছিলাম তুমি হয়তো হিটলারের বংশধর। আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি হিটলারের বংশধর? উনি খাবার মেখে আমার দিকে লোকমা দিতে দিতে বললেন, না না, কে বললো তুমি শুধু হিটলারের বংশধর, সাথে জঙ্গলি বিড়াল। আমি লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে চিবোতে লাগলাম। আসলে এখন আমার ঝগড়া করার মুড নেই, খিদে পেয়েছে। আর উনি খাবার মেখে নিজেও খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। বলতে গেলে এটা ওনার প্রাত্যহিক অভ্যাস। খাবার মেখে প্রথম লোকমা আমার মুখে দেবে, এবার হোক সেটা বাড়িতে কিংবা অন্য কোথাও। আগে প্রচুর লজ্জা লাগলেও এখন সব স্বাভাবিক লাগে। খাওয়া দাওয়া শেষ করে উনি রুমে চলে এলেন। আমি টেবিলের সব কিছু গুছিয়ে রুমে আসতেই উনি আমাকে ডেকে উঠলেন। বউ? আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে উত্তর দিলাম, তোমার নামে একটা বিজ্ঞপ্তি দিব। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে ঘুরে তাকাতেই উনি মুচকি হেসে বলে উঠলেন, তাতে লেখা থাকবে, এই মানুষটিকে কেউ গ্রহণ করবেন না। এই মানুষটি শুধু আমার শুধু এই মানুষটিকে লাগবে। এই মানুষটিকে ছাড়া আমি একদম একা, বড্ড অসহায়। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম একান্ত আমার শুদ্ধতম শুভ্র পুরুষটার দিকে। ভীষণ ভালোবাসি আমি এই মানুষটাকে। মিস্টার রুদ্র তালুকদার, আপনি কি কিছু বলবেন, নাকি ভর সন্ধ্যায় আমাকে সংসার দিয়ে বসে রাখার জন্য এখানে ডেকে এনেছেন? রুডো নিজেকে প্রস্তুত করে ইলমির দিকে তাকালো। আজ সে ভেবেই এসেছে আজ ইলমিকে তার মনের কথা বলবে, কিন্তু কি দিয়ে শুরু করবে ঠিক ভেবে পাচ্ছে না। আজ সে নিজে থেকেই একটা ক্যাফে বুক করে ইলমিকে আসতে বলেছে, কিন্তু এখন কোনো কথাই সে বলতে পারছে না। ইলপি আপাতমস্তক ভালো করে রুড্ডোকে পর্যবেক্ষণ করে নিল। রুড্ডো যে বেশ নার্ভাস সে বুঝতে পেরেছে। মেয়েদের নাকি ষষ্ঠ ইন্দ্রিয় বেশ অ্যাক্টিভ। কেউ তাকে পছন্দ করলে সেটা নাকি মেয়েরা চট করেই ধরে ফেলতে সক্ষম। রুদ্র আমতা করে বলল, আজকে তো তোমাকে সুন্দর লাগছে। ইলমি ভুরু কুচকে তাকালো নিজের দিকে। আজ যে আহামরি কিছু পরে এসেছে তা কিন্তু না, সচরাচর যা পরে আজও তাই পরেছে, একটা টপস আর জিন্স সাথে স্কার্ফ। নিজেকে পর্যবেক্ষণ শেষে ভুরু উঁচিয়ে বলল, আজ সুন্দর লাগছে, তার মানে অন্য আর সব দিন সুন্দর লাগে না, তাই তো? রুদ্র চোখ বড় বড় করে তাকালো ইলমির দিকে। সে তো এটা মিন করে কথা বলেনি, তবে ইলু তো কথার উল্টো মিনিং বের করে ফেললো। আরে না না, আমি এটা বলিনি। আমি বলতে চেয়েছি তোমাকে সব সময় সুন্দর লাগে। আজ কমপ্লিমেন্টটা করলাম আর কি। বাট আপনি নিশ্চয়ই এটা বলতে আজ আমাকে ডাকেননি। কি বলতে ডেকেছেন সেটাই বলেন। রুদ্র আমতা করে বলল, আসলে ইলমি ভুরু কুচকে বলল, আসলে নকলে না করে তাড়াতাড়ি বলে দেন কি বলবেন। ইলমি, আই থিঙ্ক আই লাভ ইউ। ইলমি পরিপ্রেক্ষিতে কোনো রিয়াক্ট করলো না। সে ভেবে রেখেছে রুদ্র তাকে এমন কোনো কথাই বলবে। রুদ্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে ছিল ওর দিকে। হয়তো ইলু কিছু বলবে, কিন্তু তারা সে এক বালতি পচা পানি ঢেলে দিয়ে ইলু হুট করে দাঁড়িয়ে বলল, আমি আজ আসি। বলে ইলু গটগট পায়ে বের হয়ে আসতে লাগলো। ইলুর পেছনে পেছনে রুদ্র ছুট লাগালো। এই ইলমি, শোনো, উত্তর তো দিয়ে যাও। রুদ্র ইলমির পথ আটকে দাঁড়ালো। ইলমি ভুরু কুচকে রুদ্রের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? পথ আটকাচ্ছেন কেন? তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ কেন? আপনি কি এমন বলেছেন যে আমাকে তার উত্তর দিতে হবে? ওই যে বললাম, আই লাভ ইউ। ইলু দীর্ঘ শ্বাস ফেলে রুদ্রের দিকে তাকিয়ে বলল, যেই ছেলে নিজের ভালোবাসা প্রকাশ করতে মাস পেরিয়ে যায়, সামান্য ভালোবাসার কথাটা মুখ দিয়ে বের করতে এত নার্ভাসনেস, এত সংকোচ, সেই ছেলের সাথে আমি রিলেশনে জড়াবো না, আর তাকে তো মোটেও ভালোবাসবো না, জানতো? রুদ্র অসহায় দৃষ্টিতে ইলমির দিকে তাকালো। সে তো চেষ্টা করেছে, কিন্তু এত নার্ভাস লাগে যা বলার বাহিরে। অন্য সব কাজ সে একা হাতেই সামাল দিতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে এই ভালোবাসা থেকে সেটা প্রকাশ করা সত্যিই খুব কঠিন। ইলু রুদ্রকে পাশ কাটিয়ে চলে গেল। রুদ্র মাটির দিকে তাকিয়ে রইল। আসলে ইলুর করা প্রশ্নের একটারও কোনো উত্তর নেই তার কাছে। রুদ্র আনমনে হাঁটতে হাঁটতে পাশে একটা পার্কের বেঞ্চিতে বসলো গিয়ে। দৃষ্টি তার এখনো মাটিতেই নিবদ্ধ। হঠাৎ কেউ তার পাশে বসে মুখের সামনে পানির বোতল ধরতেই চমকে উঠল সে।
ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল ইলুর রাগে লাল হয়ে যাওয়া মুখখানি। একটা মানুষ কতটা হাদারাম হলে নিজের ভালোবাসার মানুষ রাগ করে চলে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে। দুটো ভুরু কুচকে তাকালো ইলমির দিকে। ইলমি কি তাকে ইনসাল্ট করছে? এই মেয়ে, তুমি কি আমাকে অপমান করছো? ইলু চোখ দুটো ছোট ছোট করে বলল, অপমান কোথায় করলাম? যাই হোক, পানিটা খান। তুমি না চলে গিয়েছিলে? ইলমি ভুরু কুচকালো। এখন কি আবার চলে যাব? রুদ্র বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলে উঠল। না না। ইলমি রুদ্রের দিকে আরো চেপে বসল। আপনি কি ছোটবেলা থেকেই এমন? কেমন? কিছু না। আমার উত্তর কিন্তু দিলে না তুমি। ইলমি ঠোঁট এলিয়ে হাসলো। কেন, আপনি বোঝেন না মেয়েদের নীরবতাই সম্মতির লক্ষণ? রুদ্র ইলমির হাত চেপে ধরে হাসলো। মন্ত্রী সাহেব, বলো। একটা কথা বলবো। বলো, এতে আবার অনুমতি নেবার কি আছে? রাজনীতি ছেড়ে দিলে হয় না? বাবার সাথে ব্যবসা দেখাশোনা করবেন। তারই মোবাইল থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। বিছানায় হেলান দিয়ে উনি ফোন ঘাঁটছিলেন। মোবাইলটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে আমায় টেনে বিছানায় বসিয়ে বলল। হঠাৎ এই কথা? আমি ঠোঁট ভিজিয়ে বলতে লাগলাম, না মানে আমি এটা বলতে চাচ্ছি যে রাজনীতি জিনিসটা আমার কাছে কখনোই ভালো লাগেনি। রাজনৈতিক কারণে মানুষ পাখির মতো মানুষ মারে। এদের ভেতরে দয়া ভালোবাসা কিচ্ছু নেই, আছে শুধু প্রতিহিংসা। আপনি রাজনীতি ছেড়ে দিন। আমার কথা শুনে উনি হাসলেন। মনে হলো আমার কথা শুনে উনি বেশ মজা পেলেন। আমাকে টেনে ওনার কাছে নিয়ে মাথাটা ওনার বুকে রাখতেই আমার মাথায় বিলি কাটতে কাটতে বলল, তোমার ধারণা ভুল। রাজনীতি মোটেও খারাপ না। রাজনীতি তখনই খারাপ হবে যেটা তুমি খারাপ ভাবে তা ব্যবহার করবে। আর কে বলেছে রাজনীতিবিদদের মনে ভালোবাসা নেই? এই যে আমার কথাই দেখো না, আমি আমার বউকে কত ভালোবাসি। আমি কিছু বললাম না, চুপচাপ মাথা এলিয়ে শুয়ে রইলাম ওনার বুকে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠতেই আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। উনি ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? ফোনই তো বাজছে, ট্রেন ছেড়ে তো দেয়নি। আমি মোবাইল খুঁজতে খুঁজতে বললাম, কোনো জরুরি দরকারও তো থাকতে পারে। উনি কিছু বললেন না। আমি মোবাইলটা বের করে স্ক্রিনে তাকাতেই ভ্রু কুচকে এলো। ফোনটা তৎক্ষণাৎ কেটে দিয়ে সোজা ফোন সাইলেন্ট করে আবারও ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো এটা? কি হলো? আমিও তো সেটাই জিজ্ঞেস করলাম, কি হলো? ফোন রিসিভ করলে না কেন? ইম্পর্টেন্ট কল তো, তাই রিসিভ করলাম না। যাই হোক, কথা না বাড়িয়ে মাথায় বিলি কেটে দেন তো, ভালো লাগছিল। হ্যাঁ সেটাই, জামাইয়ের সেবা পেতে তোর ভাল লাগে না তাই না? আমি চোখ বন্ধ করেই মুচকি হেসে বললাম, সেটাই। তোমার গর্ব করা উচিত পূর্ণ। আমি ফট করে চোখ খুলে ঘাড় উঁচিয়ে ওনার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কেন? এই যে তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে, এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও বউয়ের মাথায় বিলি কেটে দিচ্ছে। বউয়ের সব কথা মনোযোগ সহকারে শুনে। পরে কিন্তু দুঃখ একটাই, আমার বউটা আমাকে ভালোবাসে না, ভালোবাসি বলেও না। আমি মুচকি হাসলাম। বুঝলেন জামাই যান, আপনাকে ভালোবাসতে আমার 7 জন্মের দরকার নেই। আমার এই এক জন্মেই আমি আপনাকে ভালোবেসে যেতে চাই। পূর্ণা আপু, তোমার একটা নাম্বার ওদের হাতে চলে গেছে। ইমিডিয়েটলি তোমার নাম্বারটা বন্ধ করে দিতে হবে, নয়তো ওরা তোমার লোকেশন বের করে ফেলবে। এটুকু মেসেজ পড়ে তারিম ভ্রু কুচকালো। বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল তারিম, আর আমি ওয়াশরুমে। হঠাৎ মেসেজ টোন বাজে। তারিম ঘাড় ঘুরিয়ে মোবাইলের দিকে তাকালো। এমন একটা নোটিফিকেশন দেখে তারিম কৌতূহল বশত মেসেজটা অন করলো। এটা ঠিক বিনা অনুমতিতে কারো পার্সোনাল জিনিস ধরা ঠিক না, তবুও তারিম ধরলো। তারিম তালুকদার আর কিছু না ভেবে রিপ্লাই মেসেজে লিখলো, কোন নাম্বারের কথা বলছো? আমার তো অনেক নাম্বারই আছে। তারিম এটা লেখে চুপ করে বসে রইল। সে ভাবছে পূর্ণা কি তার কাছে কিছু লুকাচ্ছে? সে কি আদৌ জার্নালিস্ট? তো হাজারো অহেতুক প্রশ্নে এসে ভর করতে লাগলো তাহরিম। প্রায় মিনিট 2 মাঝেই পুনরায় মেসেজ টোন বেজে উঠল। তাহরিম মেসেজটা ওপেন করে ভ্রু কুচকাল। আপু, ওই যে আপনার হাইড নাম্বার যেটা, ওইটা ওই 019 এটা। তাহরিম ভ্রু কুচকে নাম্বারটাই দেখছে। কেন জানি তার নাম্বারটা ভীষণ পরিচিত মনে হচ্ছে। কোথায় যেন নাম্বারটা দেখেছে। ভাবলো যদি পরিচিত হয় তাহলে নিশ্চয়ই নিজের মোবাইলে সেভ থাকবে। কথাটা চিন্তা করে তড়িঘড়ি করে নিজের ফোন বের করে নাম্বারটা টুকে নিল। পুরো নাম্বারটা টুকতেই স্ক্রিনে ভেসে আসলো একটা নাম, অপরিচিতা। তারিম ভুরু কুচকে ভাবতে লাগলো, এই অপরিচিতটা জানি কে? হঠাৎ মনে হলো ঠিক এই নাম্বার থেকেই তার ফোনে মেসেজ আসতো, বিভিন্ন সতর্কবার্তা। তার মানে এটা পূর্ণার কাজ। কিন্তু কথা হলে এসব কথা পূর্ণা জানতো কিভাবে? পূর্ণা কি আসলেই জার্নালিস্ট নাকি অন্য কোনো পেশায়?
আপনি আমার ফোন দিয়ে কি করছেন মন্ত্রী সাহেব? কেউ ফোন করেছিল বুঝি? ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে কথাটা বললাম। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ফোনটা খাটের উপর রাখলো। আমি বারান্দায় গিয়ে টাওয়ালটা রেখে বিছানায় এসে বললাম, কি হলো, কথা কেন বলছেন না? কেউ ফোন দিয়েছিল? না। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি নিচে গেলাম। কথাটা বলেই আমি উঠে দাঁড়িয়ে চলে আসতে নিলে হঠাৎ উনি আমার পেছন থেকে ডেকে উঠলেন। পূর্ণা দাঁড়াও। আমার পা থমকে গেল। তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালাম। কিছু বলবেন? তুমি কি সত্যি জার্নালিস্ট নাকি অন্য কোনো প্রফেশনে আছো? তারিম তালুকদারের কথা শুনে আমি খানিকটা চমকে উঠলাম। আমতা আমতা করে বললাম, হঠাৎ এই প্রশ্ন? আপনি তো জানেনই আমি একজন সাংবাদিক। তাহলে? বুঝতে পেরেছি। উনি নিজের ফোনটা অন করে কিছু একটা বের করে আমার দিকে তাক করলো। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে দেখি একটা নাম্বার, কিন্তু যখনই নাম্বারটা খেয়াল করলাম আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো। একটা বড় সড়ো ঢোক গিলে ওনার দিকে তাকালাম। উনি এক ভ্রু উঁচু করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাকানো মাত্রই উনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি এই নাম্বারটা চেনো? আমি চমকে উঠলাম। এখন কি বলবো আমি? এটা যে আমার নাম্বার। আমি কোনো কথা বলছি না। উনি মুচকি হেসে বললেন, জানো এই নাম্বার থেকে অনেকবার আমাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। আমি অনেকবার ট্রাই করেছি ব্যক্তিটি কে তা জানার জন্য, কিন্তু তার হদিস আমি পাইনি। যদিও চাইলে আমি ঠিকই বের করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই করিনি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমাকে চুপ থাকতে দেখে তারিম তালুকদার হাসলো। আমি জানি এটা তোমার নাম্বার। আমিও জানি তুমি শুধু নামে একজন সাংবাদিক, তবে তোমার আসল পরিচয়টাও আমার কাছে অজানা নয়, মিস মিফতাহুল পূর্ণা। আমি আবারও চমকে তাকালাম ওনার দিকে। উনি জানতেন আমি কে? আমার অবাক হয়ে তাকানো দেখে উনি হাসলেন। আমি কি ঘোড়ার ঘাস কেটে এই পর্যন্ত এসেছি? ঘাটে তো একটু বুদ্ধি আছে, আর এত এত কূটনৈতিক ব্যক্তিদের মধ্যে টিকে থাকতে হলে তো বুদ্ধির প্র্যাকটিস থাকাই লাগে, তাই না? আমি মাথা নাড়লাম। উনি আবারও বলতে শুরু করলো, তোমার পেশা সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। প্রধান গোয়েন্দা অফিসার আপনি, সেটা আমি জানি। কখন থেকে জানি বলুন তো? আমি আনমনেই বলে উঠলাম, কখন? যেদিন আপনি আর পূর্ণা মিস্টার মিয়াজিকে ধরতে গিয়েছিলেন, ঠিক সেদিন থেকে। আপনার হাবভাব আমার মোটেও একজন সাংবাদিক মনে হয়নি। কারণ একজন সাংবাদিক নিঃসন্দেহে সাহসী, তবে তারা এসব দুঃসাহসিক কাজ করবে না। সেদিন খোঁজ নিয়ে জানতে পারি আমার বউ একজন গোয়েন্দা অফিসার। সেদিন বেশ অবাক হয়েছিলাম, এমন বাচ্চা একটা মেয়েকে এত বড় পদ কেন দিল যেখানে এত সিনিয়র মানুষ আছেন। পরে বুঝলাম আমার বউয়ের ঘটে সবটা এখন আর গোবর নেই, তা পচে সব জৈব সার হয়ে গেছে। সবই আমার সাথে থাকার ফল। একটা ধন্যবাদ প্রাপ্য, তাই না? আমি ভ্রু কুঁচকে তাকালাম। লোকটা কি আমার প্রশংসা করলো নাকি অপমান করলো ঠিক বুঝতে পারলাম না। আমি আঙুল উঁচিয়ে বললাম, শুনুন, আমাকে অপমান করার চেষ্টাও করবেন না, ফলাফল ভালো হবে না বলে দিচ্ছি। তাহারিম ভ্রু কুঁচকে বলল, তা কি করবে শুনি? দেখুন। দেখাও। তাহরিমের শান্ত কণ্ঠ শুনে আমি হকচকিয়ে উঠলাম। পরবর্তীতে নাক মুখ কুচকালাম। ছি, অসভ্য কোথাকার বলেই নাক মুখ কুচকে বের হয়ে এলাম রুম থেকে। পেছন থেকে শুনতে পেলাম তারিম তালুকদারের এতক্ষণ চেপে রাখা হাসির শব্দ। আমার মুখেও অজান্তেই হাসির রেখা ফুটে উঠল। আমি হাঁটতে হাঁটতে মা বাবার রুমের সামনে আটকে গেলাম। মা, আসবো? ভেতর থেকে উত্তর এলো, এসো। আমি ভেতরে ঢুকতেই দেখলাম মা বসে বসে বই পড়ছে। একটা মানুষ এত বই কিভাবে পড়ে আমি ঠিক জানি না। সারাদিনই কি কেউ বই পড়তে পারে নাকি? হোক সেটা গল্পের বা উপন্যাস টাইপ, তবুও আমাকে দেখা মাত্রই মা বইটা অফ করে উঠে বসলো। বসো পূর্ণ। আমি গিয়ে মায়ের সামনে বিছানার উপর আসন পেতে বসলাম। কি হয়েছে, মুড অফ নাকি পূর্ণ? আমি মুখ গোমড়া করে বললাম, না। আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তাহরিম কিছু বলেছে? মা, জানো তোমার ছেলে সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে আর খোঁচাতে থাকে। আমাকে খোঁচা দেওয়ার একটা অপশনও সে মিস করে না। বলো তো কেমনটা লাগে? আমার কথা শুনে মা বেশ সিরিয়াস হয়ে বলল, ঠিকই তো, কাজটা একদমই ঠিক হচ্ছে না। আচ্ছা, আমি তাহরিমকে বলবো না যে আমার মেয়ের সঙ্গে আর এমন না করতে। আমি মুচকি হাসলাম। আমার নামে আর কি কি বিচার আছে সব বলো আম্মুকে। পেছন থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে আমি আর আম্মু পেছনে তাকালাম। তারিম দরজার মধ্যে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকের উপর 2 হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। আমি লাফ দিয়ে আম্মুর সাইডে চলে গেলাম। কখন জানি পেছন থেকে এসে মাথায় ঠাস করে একটা মারে। তাহরিম, তুমি পূর্ণকে এত জ্বালাও কেন? আমার মেয়েটা কত ভালো একটা মেয়ে, আর তুমি জ্বালাও। কাজটা কিন্তু তুমি ঠিক করো না।
তাহরিম দুপা সামনে এগিয়ে আসলো, ভ্রু কুচকে চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে জ্বালাই? কিছুটা থেমে মাথা এলিয়ে বলল, ঠিক আছে, আর জ্বালাবো না। কথাটা মনে রাখো, মনে থাকে যেন মিস পূর্ণা, পরে আবার কথা ঘোরাবে না কিন্তু। বলেই বাঁকা হেসে চলে গেল রুম থেকে। আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি তার যাওয়ার দিকে। এক পলক মায়ের দিকে তাকাতেই দেখলাম মা ঠোঁট টিপে হাসছে। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে দৌড়ে নিজের রুমে এসে দেখি উনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম লাগাচ্ছে। আমাকে দেখেও যেন দেখছে না এমন একটা ভাব। আমি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ওনার পেছন পেছন ঘুরছি, মানে উনি যেখানে যাচ্ছে আমি ওনার পেছন পেছন যাচ্ছি। রাগ করেছেন নেতামশাই, তাই ভাবছি কি করা যায়। বিচার দেওয়াটা মনে হয় ঠিক হয়নি। আমি কাঁদো কাঁদো দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, কথা বলছেন না কেন আমার সাথে? ও মন্ত্রী সাহেব। উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে হাত চালাতে চালাতে বলল, কেউ একজন বলেছিল আমি নাকি তাকে জ্বালাই, তাই আজ এখন এই মুহূর্ত থেকে আর জ্বালাবো না। বলেই উনি ড্রয়ার থেকে ঘড়ি বের করে পড়তে পড়তে আয়না দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কারো যদি নিজের নখ কামড়ানো শেষ হয় তাহলে আমার নখগুলো বড় হয়েছে, চাইলে ধার হিসেবে দিতে পারি নখগুলো। আমি নখ কামড়ানো অফ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, হ্যাঁ কি বলেন? নখও কি ধার দেওয়া যায় নাকি? আমার কথার পাত্তা না দিয়ে পকেটে হাত দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। বলেও গেল না কোথায় গেল। বিড়বিড় করে বললাম, মরণ, ঢং দেখলে বাঁচি না বাবু। কিসের এত ঢং রে তোর? আসছে কোথাকার কোন মহারাজা, ওনাকে আবার সালাম করে চলতে হবে। খাটাস কোথাকার, নিজেকে কি যে মনে করে। ওনার সাথে ভাব দেখাতে আসছে না? আমি আলাবুলা মেয়ে বলে এই ব্যাটার সংসার করছি, নয়তো এই ঝুগরুটের সংসার কোনো মেয়েই করতো না। নিতান্তই আমি নরম মনের মেয়ে আর বোকা বলে পরবর্তীতে নিজের মনকে প্রশ্ন করলাম, আমি কি আদৌ বোকার আলাভোলা? মন উত্তর দিল, অবশ্যই তুই বোকার একটা ভদ্র শান্ত শিষ্ট ইনোসেন্ট একটা মেয়ে। পশ্চিমে সূর্যটা ঢলে পড়েছে সেই কখন, আস্তে আস্তে ডুবে যাচ্ছে আকাশের ওপারে। অস্তমিত সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। অদ্ভুত কারণে এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। হালকা বাতাস দোলা খেয়ে যাচ্ছে শরীরে, পাখিরা নিজেদের নিড়ে ফিরে যাচ্ছে, মাঝে মাঝে ভেসে আসছে কিচিরমিচির শব্দ। আলতো হাসলাম। সেই যে ভাব দেখিয়ে গেল, মন্ত্রী সাহেব এখনো পর্যন্ত একটা খোঁজও নিল না। বাড়িতে যে একটা বউ ফেলে রেখে গেছে সেই খেয়াল কি আছে তার? হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ফোন দিব নাকি দিব না দোটানায় পড়ে গেলাম। পরবর্তীতে মনকে শক্ত করে ট্রায়াল করলাম মন্ত্রী সাহেবের নাম্বারে।